আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইউরোপের সেরা 5টি দেশ নিয়ে যেখানে আপনি আপনার উচ্চশিক্ষার জন্য যেতে পারেন এবং সেই সকল দেশের সুবিধা, অসুবিধা, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস এবং ব্যাংক স্টেটমেন্ট নিয়ে একটি ডিটেলস আলোচনা করব, যাতে করে আপনার পছন্দের সাথে মিলিয়ে আপনি বেছে নিতে পারেন কোন দেশটি আপনার জন্য উপযুক্ত। চলুন শুরু করা যাক। তো আমাদের লিস্টের প্রথম কান্ট্রি হলো জার্মানি। জার্মানির সুবিধাগুলো হলো এখানে টিউশন ফিস নাই, অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটিগুলো আপনাকে ফ্রি অনার্স অথবা মাস্টার্স প্রোগ্রাম অফার করবে। আপনাকে প্রতি সেমিস্টারে শুধুমাত্র সেমিস্টার কন্ট্রিবিউশন ফিটা প্রোভাইড করা লাগবে, যেটার পরিমাণ 150 থেকে 350 ইউরো মতো। তারপর জার্মানি হাই কোয়ালিটি এডুকেশন অ্যান্ড স্ট্রং রিসার্চ ফ্যাসিলিটিস অফার করে। জার্মানিতে আপনি অনেক কোর্স পাবেন যেগুলো ইংলিশে পড়ানো হয়ে থাকে। জার্মানির স্ট্রং জব মার্কেট, যেখানে আপনার পড়াশোনা শেষ করার পরে আপনি একটা পার্মানেন্ট ওয়ার্কের ব্যবস্থা করতে পারবেন এবং ক্লিয়ার পাথওয়ে ফর পার্মানেন্ট রেসিডেন্সি। চলুন জার্মানির অসুবিধাগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে অ্যাডমিশন একটু কম্পিটিটিভ, তবে আপনার যদি সিজিপিএটা ভালো থাকে, আইএলটিএস এ ভালো মার্কস থাকে, আপনি ইজিলি এখানে চান্স পেয়ে যাবেন। ফ্রাঙ্কফুর্ট মিউনিচ, এখানে লিভিং কস্টটা একটু বেশি, তবে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট ফ্রাঙ্কফুর্টেই যেতে চায়, কারণ ফ্রাঙ্কফুর্ট, মিউনিচ, বার্লিন, এখানে লিভিং কস্ট যতই বেশি হোক না কেন, এখানে অন্যান্য ছোট শহরের তুলনায় পার্ট টাইম বা ফুল টাইম জবের অপরচুনিটিসটা এবং ইনকামও ভালো। যেখানে যত খরচ সেখানে তত ইনকাম। এবং জার্মানিতে মেইন যে সমস্যাটা হলো এখানে আমলাতান্ত্রিক প্রচুর জটিলতা আছে এবং এদের কাজকর্মগুলো অনেক স্লো চলে। যেমন আপনি যদি বাংলাদেশ থেকে জার্মান এম্বাসিতে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেন, আপনাকে অলমোস্ট 25 থেকে 26 মান্থ ওয়েট করা লাগবে। আমরা নেক্সট ভিডিওতে জার্মানিতে কখন আপনি ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন সে সম্পর্কিত বিস্তারিত বর্ণনা করব। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, আপনি যদি জার্মানিতে ইংলিশ টপ প্রোগ্রামে যান সেক্ষেত্রে আপনার আইএলটিএস স্কোর হলেই চলবে শুধুমাত্র, এবং 6.5 হলেই বা 6.5 to 7 এটা হলেই আপনি সেফ জোনে আছেন। তবে আপনি যদি জার্মান প্লাস ইংলিশ মিক্সড যে প্রোগ্রাম বা শুধুমাত্র জার্মান প্রোগ্রাম এখানে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে B1 এবং B2 জার্মান ল্যাঙ্গুয়েজ যে টেস্টটা আছে ওটা দেওয়া লাগবে। সেক্ষেত্রে আপনি বাংলাদেশে গোয়েত ইনস্টিটিউটে পরীক্ষাটা দিতে পারবেন। ফিনান্সিয়াল ডকুমেন্ট, জার্মানিতে যাওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে ব্লক অ্যাকাউন্ট করা লাগবে এবং সেই ব্লক অ্যাকাউন্টে টাকার পরিমাণ 11,208 ইউরো। আমাদের 2 নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের সুবিধাগুলো হলো এখানে ইংলিশে অনেক প্রোগ্রাম পাওয়া যায় এবং সেই প্রোগ্রামগুলো ইন্টারন্যাশনালি রিকগনাইজড। আপনি নেদারল্যান্ডসে পার উইক 16 আওয়ার কাজ করতে পারবেন লিগালি অ্যাজ এ স্টুডেন্ট, এবং আপনার পড়াশোনা শেষে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন, যেটা 1 বছরের জন্য। নেদারল্যান্ডসের অসুবিধাগুলো হলো হাই টিউশন ফিস। এখানে আপনার অ্যানুয়ালি 8,000 থেকে 15,000 ইউরো আপনাকে সেমিস্টার অ্যানুয়ালি ফি দিতে হবে, আর আপনার এই টাকাটা জোগাড় করা মোটামুটি কষ্টসাধ্য যদি আপনার ফ্যামিলি ব্যাকআপ না থাকে। এবং নেদারল্যান্ডসে মেজর যে সিটিগুলো আছে সেখানে লিভিং কস্ট একটু বেশি। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, নেদারল্যান্ডের ক্ষেত্রেও আপনার আইএলটিএস স্কোর 6.5 সেফ জোন, তবে 7 হলে ভালো হয়, এবং আপনার যদি বেসিক ডাচ ভাষাটা জানা থাকে সেটা আপনাকে পার্ট টাইম জব হোক, ফুল টাইম জব হোক, সব ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে।
ফিনান্সিয়াল ডকুমেন্ট, নেদারল্যান্ডসে যেতে হলে আপনাকে টিউশন ফিস এবং লিভিং কস্ট বাবদ 12,000 থেকে 13,000 ইউরোর একটা প্রুফ আপনাকে দেখানো লাগবে। আমাদের 3 নাম্বার কান্ট্রি হচ্ছে সুইডেন। অনেকে ফিনল্যান্ডের কথাও বলতে পারে, তবে আমরা ফিনল্যান্ডকে 3 নম্বরে না রেখে সুইডেনকে রাখার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হলো ফিনল্যান্ডে যেতে হলে আপনাকে ভারত থেকে ফিনল্যান্ড এম্বাসি ফেস করা লাগবে, এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা তো ভালো করেই জানেন, এবং ফিনল্যান্ডে অত্যাধিক ঠান্ডা, যেটি অনেকের পক্ষে কষ্টসাধ্য। সুইডেনে তুলনামূলক কম ঠান্ডা এবং বাংলাদেশ থেকে আপনি সব প্রসেসিং করতে পারবেন। এজন্য আমরা ফিনল্যান্ডকে 3 নম্বরে না রেখে সুইডেনকে রেখেছি। তো সুইডেনের সুবিধা হলো এখানকার পড়াশোনাগুলো ফোকাস অন ইনোভেশন অ্যান্ড রিসার্চ, এবং সুইডেনে আপনি অনেক প্রোগ্রাম পাবেন, মাস্টার্স প্রোগ্রাম, যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়ে থাকে, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য সুইডেনে স্কলারশিপ অ্যাভেলেবেল, এবং বলতে পারেন অন্য দেশের তুলনায় মোটামুটি ভালো স্কলারশিপ প্রোভাইড করে সুইডেন। এবং আপনার পড়াশোনার শেষে 1 বছরের জন্য আপনি জব সিকিং যে পিরিয়ড আছে ওটা পাবেন। সুইডেনের অসুবিধা হলো সুইডেনের টিউশন ফি নন ইউরোপিয়ান স্টুডেন্টের জন্য 8,000 থেকে 20,000 ইউরো পার ইয়ার, এবং এইখানে লিভিং কস্টটাও মোটামুটি ভালোই। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এগেইন 6.5, মোটামুটি ইউরোপের সব দেশেই 6.5 হলে আপনি যেতে পারবেন। তবে সুইডিশ ল্যাঙ্গুয়েজ স্কিল যদি আপনার জানা থাকে সেটা আপনার জন্য হেল্পফুল। পার্ট টাইম জব পাওয়ার ক্ষেত্রে আপনাকে সুইডিশ ল্যাঙ্গুয়েজটা না জানা থাকলেও, ইংলিশ জানা থাকলেও আপনি তেমন কোনো অসুবিধা হবে না। তবে সুইডিশ ল্যাঙ্গুয়েজটা আপনার অবশ্যই জানতে হবে ফুল টাইম ওয়ার্ক, বা আপনি যদি সেখানে পার্মানেন্ট রেসিডেন্সি নেওয়ার চেষ্টা করেন, আপনার লং টার্ম বেনিফিটের জন্য অবশ্যই আপনাকে সুইডিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ফিনান্সিয়াল ডকুমেন্ট, আপনাকে প্রুফ অফ ফান্ডস ফর লিভিং কস্ট আপনাকে দেখাতে হবে 10,000 ইউরো অ্যানুয়ালি। আমাদের 4 নম্বর কান্ট্রি রয়েছে ডেনমার্ক। ডেনমার্কের সুবিধা হলো এখানকার টিচিং সিস্টেম প্র্যাকটিক্যাল লার্নিং এবং ইনোভেটিভ টিচিং মেথড এর উপরে ফোকাস করে। স্ট্রং ইন্ডাস্ট্রি লিঙ্কস অ্যান্ড ইন্টার্নশিপ অপরচুনিটিস, অর্থাৎ আপনি পড়াশোনার ভিতরে বিভিন্ন কোম্পানিতে আপনি ইন্টার্নশিপ করতে পারবেন আপনার রিলেটেড বিষয়ে, যেটা আপনাকে পড়াশোনা শেষে ফুল টাইম ওয়ার্ক পেতে বা ফুল টাইম জব পেতে অনেক বেশি হেল্প করবে। ডেনমার্কের আরেকটা বড় সুবিধা হলো আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেন, সেক্ষেত্রে আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন 2 বছর অর্থাৎ 24 মাসের। অসুবিধা হলো এখানে টিউশন ফি বেশি, 8,000 থেকে 16,000 ইউরো পার ইয়ার ফর নন ইউরোপিয়ান স্টুডেন্টস, যেটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। এবং কোপেনহেগে বসবাস করতে চাইলে সেখানকার লিভিং কস্টটাও এক্সপেন্সিভ। এগেইন লিভিং কস্ট বেশি হলেও আপনি ডেনমার্কের অন্যান্য শহরের তুলনায় কোপেনহেগে পার্ট টাইম জবের পরিমাণ বেশি এবং স্যালারিও বেশি। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ডেনমার্কের ক্ষেত্রেও সেম, আপনি আইএলটিএস যদি 6.5 বা হায়ার আপনি পান, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। আর আপনার স্কলারশিপ যদি আপনি ডেনমার্কে পেতে চান, আপনার সিজিপিএটা ভালো হওয়া লাগবে। মোটামুটি আপনার যদি সিজিপিএ 3.70 এবং আইএলটিএস স্কোর 7 বা 7+ থাকে, আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। ড্যানিশ ল্যাঙ্গুয়েজ ইজ নট রিকোয়ার্ড ফর পার্ট টাইম জব, বাট আপনার যদি ড্যানিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকে, এটা আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে। আপনি ইউরোপের যে দেশেই যান না কেন, আপনার যদি সে দেশের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকে, আপনার জন্য এটা অনেক বেশি সহায়ক হবে। ফিনান্সিয়াল ডকুমেন্ট, আপনার 12,000 ইউরো অ্যানুয়ালি দেখানো লাগবে লিভিং কস্টের জন্য, বাট
এখানে একটা ফ্যাক্ট হচ্ছে, আপনি যদি ডেনমার্কে যেতে চান অ্যাজ এ স্টুডেন্ট, তাহলে আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট বা কোনো কিছুই আপনার প্রুফ দেখানো লাগবে না, শুধুমাত্র আপনি এক সেমিস্টারের টিউশন ফি দিয়ে আপনি চলে যেতে পারবেন। যদি আপনার স্পাউসকে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে স্পাউসের জন্য অলমোস্ট 15 লাখ টাকা মতো আপনার দেখানো লাগবে। আমাদের 5 নম্বর কান্ট্রি রয়েছে ফ্রান্স। ফ্রান্সের সুবিধাগুলো হলো, এখানে টিউশন ফি পাবলিক ইউনিভার্সিটিতে অনেক কম। টিউশন ফির কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে এই 5টি কান্ট্রির ভিতরে 1 নম্বরে রয়েছে জার্মানি, যেখানে টিউশন ফি একেবারে ফ্রি, এবং তারপরেই রয়েছে ফ্রান্স। এখানে ফ্রি না হলেও টিউশন ফি অন্যান্য দেশের তুলনায় অনেক কম। ফ্রান্সে আপনি মাস্টার্স লেভেলের জন্য অনেক প্রোগ্রাম পাবেন, যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়ে থাকে। ফ্রান্সে আপনি অনেক স্কলারশিপ পাবেন, ফ্রান্স গভর্নমেন্ট স্কলারশিপ, আপনি ইউনিভার্সিটি স্কলারশিপ, অনেকগুলা স্কলারশিপ আপনি ফ্রান্সে পাবেন। আপনি ফ্রান্সের ক্ষেত্রে অসুবিধাগুলা কি? ফ্রান্সের অসুবিধাগুলোর ভিতরে রয়েছে 1 নম্বরে, আপনি যদি ফ্রান্সের লোকাল ল্যাঙ্গুয়েজ না জানেন, আপনাকে পার্ট টাইম জব হোক, ফুল টাইম জব হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি অনেক বেশি বাধার সম্মুখীন হবেন। ফ্রান্সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না আপনার পড়াশোনার বাইরে। সুতরাং আপনি ফ্রান্সে যাওয়ার কথা যদি চিন্তা করেন, অবশ্যই আপনাকে ফ্রান্সের লোকাল ল্যাঙ্গুয়েজটা শেখা লাগবে। এবং প্যারিস বা আদার যে মেট্রোপলিটন সিটিগুলো আছে বা এরিয়া আছে, ওখানে লিভিং কস্টটা একটু বেশি। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, আপনি যদি ইংলিশ ডট প্রোগ্রামে যান, তাহলে আপনাকে 6.5 লাগবে আইএলটিএস স্কোর। আর আপনি যদি ফ্রেঞ্চ ডট প্রোগ্রামে যান, সেক্ষেত্রে আপনার B1 বা B2 ল্যাঙ্গুয়েজের এক্সাম দিয়ে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ফ্রান্সে আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্সি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ল্যাঙ্গুয়েজের যে টেস্টটা আছে, এটা আপনাকে দেওয়া লাগবে। ফিনান্সিয়াল ডকুমেন্ট, প্রুফস অফ ফান্ড 7,400 ইউরো অ্যানুয়ালি, আপনাকে এটা ব্যাংক স্টেটমেন্ট হিসেবে দেখানো লাগবে। আর যদি আপনার কাছে কোনো স্কলারশিপ থাকে, সেক্ষেত্রে এটা আপনার দেখানো লাগবে না। তো আপনার কাছে কোন কান্ট্রিটি বেস্ট মনে হয়? আপনি নিজেই আপনার রিকোয়ারমেন্টের সঙ্গে মিলাবেন, মিলিয়ে যেইটা আপনার রিকোয়ারমেন্টের সাথে মিলে যায়, সেটাই আপনার জন্য বেস্ট কান্ট্রি। তো চলুন আমি একটু সামারি করে আপনাদেরকে দেখিয়ে দিই। আপনি যদি চিন্তা করেন যে আপনি ইউরোপে যাবেন, ইউরোপে যাওয়ার পরে আপনি পার্ট টাইম জব করে যেটা ইনকাম করবেন, তাই দিয়ে আপনার নিজের লিভিং কস্ট চালাবেন, বা আপনার লিভিং কস্টের পরে এক্সট্রা টাকা আপনি কিছু বাড়িতে পাঠাবেন, এরকম যদি আপনার চিন্তা ভাবনা থাকে, অবশ্যই আপনার জন্য 1 নাম্বার পছন্দের তালিকায় রাখতে হবে জার্মানি, কারণ জার্মানিতে গিয়ে এটা পসিবল আপনার পক্ষে। সুইডেনে যাওয়ার ক্ষেত্রে আপনি স্কলারশিপের জন্য আবেদন করবেন প্রথমে, যেহেতু সুইডেনে আপনি অন্যান্য দেশের তুলনায় একটু বেশি স্কলারশিপের অফার মানে স্কলারশিপের পসিবিলিটি আছে। সুতরাং সুইডেনে যাওয়ার ক্ষেত্রে আপনি স্কলারশিপের জন্য আবেদন করবেন। যদি আপনার স্কলারশিপ হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নাই। ফ্রান্সের ক্ষেত্রেও সেম, আপনার যদি টিউশন ফি নিয়ে ঝামেলা থাকে, তাহলে আপনি জার্মানির পরে ফ্রান্স আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। তবে মাথায় রাখবেন, অবশ্যই আপনার ফ্রান্সের ভাষাটা শেখা লাগবে। আপনি যদি ফ্রান্সের ভাষাটা শিখতে পারেন, ফ্রান্সে আপনার জন্য অপরচুনিটিসের কোনো অভাব নেই। আর যদি না শিখতে পারেন, তাহলে সমস্যারও কোনো অভাব নেই। ডেনমার্ক, এখানে আপনার খরচ একটু বেশি হলেও সুবিধা আছে। আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্লক অ্যাকাউন্ট কোনো কিছুই লাগবে না। আপনি জাস্ট 1 সেমিস্টারের ফি দিয়ে আপনি ডেনমার্কে অ্যাজ এ স্টুডেন্ট চলে যেতে পারবেন। তবে ডেনমার্ক এবং সুইডেনে টিউশন ফিটা বেশি। টিউশন ফি বেশি হলেও আপনি এই দুইটা দেশে আপনার স্পাউসকে সাথে নিয়ে যেতে পারবেন, এবং স্পাউস সেই দেশে যাওয়ার পরে ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবে। সেক্ষেত্রে আপনাদের লিভিং কস্ট উঠে যাবে এবং আপনার টিউশন ফিটাও উঠে যাবে। ডেনমার্কের ক্ষেত্রে খরচ বেশি হলেও আপনার ইনকাম বেশি হবে,
তবে ডেনমার্কে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে আপনার অনেক বেশি সময় লেগে যাবে। এখানে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার প্রক্রিয়াটা একটু জটিল। জার্মানিতে, সুইডেনে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়াটা ইজি অনেকটা। ফ্রান্সের ক্ষেত্রেও আপনি যদি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন বা ফুল টাইম জব ম্যানেজ করতে পারেন, আপনার পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়াটা ইজি হয়ে যাবে। তবে ডেনমার্কের ক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়াটা অনেক বেশি সময় সাপেক্ষ। তো এখান থেকে আপনি রিকোয়ারমেন্টগুলো মিলিয়ে আপনি পছন্দ করতে পারেন আপনার জন্য বেস্ট কান্ট্রি কোনটা। আপনার পছন্দের তালিকায় 1 নম্বরে কোন কান্ট্রি সেটি নিচে কমেন্ট বক্সে লিখে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।